বস্টন বাংলা, প্রবাসে সম্প্রীতি সমৃদ্ধির যোগসূত্র। ২০০ বছরের পরাধীনতার শিকল ভেঙে যে জাতি মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, সে জাতিকে আবারও শৃঙ্খলাবদ্ধ করে রাখতে চেয়েছিল ১৯৭১ সালে। সেই জাতি লক্ষাধিক শহীদের রক্তের বিনিময়ে অর্জিত করেছে একটি স্বাধীনতা। সবাইকে সেই স্বাধীনতার শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের অনুষ্ঠানটি হলো দেশ ভাবনা। যদি আপনারা সবাই প্রবাসে অবস্থান করছেন, আমেরিকার পাসপোর্টে আপনাদের সবাই আমেরিকার প্রবাসী এবং আমেরিকার পাসপোর্টধারী, তবুও আপনাদের শিকড় বাংলাদেশের সাথে। বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখেন, বাংলাদেশের সারা পৃথিবীর কাছে মাথা উঁচু করবে, এই স্বপ্ন নিয়ে আপনাদের আজকের অনুষ্ঠান দেশ ভাবনা প্রচারিত হচ্ছে বুস্টন বাংলার পক্ষ থেকে। আমি এই পর্যায়ে আমাদের আজকে সম্মানিত অতিথিবৃন্দকে আমরা পরিচিত করে দিচ্ছি। প্রথমে আমাদের সাথে আছেন সোহাব এইস খান, যিনি ফাউন্ডার এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অফ নিউ ইংল্যান্ড বিএনপি বোস্টন। আমাদের সাথে আছেন শফিকুল ইসলাম ভাই, প্রেসিডেন্ট মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা ম্যাসাচুসেটস চ্যাপ্টার। আমাদের সাথে আছেন টিপু চৌধুরী, রাইটার, সোশ্যাল কালচার অ্যান্ড পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট অ্যান্ড অর্গানাইজার, জেনারেল সেক্রেটারি নিউ ইংল্যান্ড আওয়ামী লীগ ইউএসএ। আমাদের সাথে আছেন, আজকে অনুষ্ঠানটিকে অলঙ্কৃত করেছেন আমাদের সম্মানিত ফাউন্ডার এবং প্রেসিডেন্ট বুস্টন বাংলা এবং ডিরেক্টর অফ এডুকেশন জাস্টিস ফর পিস ইনকর্পোরেশনের সম্মানিত আজকের অতিথি আমাদের রক্ষণ পাঠান। সবাইকে স্বাধীনতার শুভেচ্ছা জ্ঞাপন করছি। ধন্যবাদ সবাইকে। আপনাকে আপনার মাধ্যমে বোস্টন বাংলার সব দর্শক, শ্রোতা এবং বাংলাদেশের সকল জনগণকে বিজয়ের শুভেচ্ছা। আমরা খুবই আনন্দিত যে আমরা আসলে প্রবাসী অবস্থানরত থেকেও বাংলাদেশের মানুষের জন্য ভাবা, বাংলাদেশের গণতন্ত্রের জন্য ভাবা, বাংলাদেশের মানুষের আগামীর অধিকার নিয়ে ভাবা। এই পর্যায়ে আমাদের এই দেশ ভাবনার এই স্বপ্ন থেকে আমরা একজন প্রবাসী এবং একজন ফাউন্ডার, যিনি আসলে দীর্ঘদিন ধরেই বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন, আমাদের সেই সম্মানিত সোহাব এইস খান ভাইকে আমরা তার দেশ ভাবনা, তার দেশের স্বাধীনতা এবং দেশের গণতন্ত্র এবং এই যে দেশের যে একটি সরকারের আমাদের যে পরিবর্তন, আপনার কীরকম স্বপ্ন, কীরকম চেতনা, দেশকে নিয়ে আপনার ভাবনাটা যদি আমাদের কাছে ব্যাখ্যা করতেন। ধন্যবাদ শামসুর ভাই। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। দেশ আমাদের সবার, আমরা যেখানেই থাকি সবাই আমরা, আমাদের রুটস বাংলাদেশ এবং সবাই আমরা বাংলাদেশি। তো এখন এই আগস্টের পরে আমাদের দেশটাকে এখন ঐক্যভাবে সব দল মত ঐক্যভাবে এটাকে কিভাবে রিবিল্ড করা যায়, এই যে মেকানিজমটাকে আমাদের এখন খুঁজে বের করা উচিত। এটি হলো আমাদের দেশের প্রধান এখন এই রাজনৈতিক দল যারা আছেন, আমাদের রাজনৈতিক কথা চলে আসে এই কারণে আমাদের বাংলাদেশটা সবাই আমরা রাজনীতিটিকে খুব বেশি পছন্দ করি। তো এই মুহূর্তে দেশে একটা গণতন্ত্র দরকার। গণতন্ত্র, ডেমোক্রেসি ছাড়া কোনো দেশ পৃথিবীতে বলে না, দুইটার কোনো ইতিহাসে কোনো দেশ যারা গভর্নমেন্টে থাকেন, সরকার যাকে থাকেন, তাদেরকে অ্যাকাউন্টেবল করা যায় না। একমাত্র ওইটি একটা বেস্ট প্রক্রিয়া। আর এই গণতন্ত্র লক্ষ্যে আমাদের দেশে এখন জনগণ উন্নয়নের জন্য একটা ইলেকশন দরকার। আমি একজন বিএনপির কর্মী হিসাবে এবং নিউ ইংল্যান্ড বিএনপির প্রতিষ্ঠা হিসাবে আমি বলতে পারি যে আমাদের দেশ ইকোনমিক্যালি বলেন, সোশ্যালি বলেন, অনেক এগিয়ে যাচ্ছে। এখন এটাকে ত্বরান্বিত করার জন্য সমস্ত রাজনৈতিক দল যারা আছে ঐক্যভাবে হয়ে একে অপরকে দোষারোপ না করে কিভাবে দেশটাকে ওয়েস্টার্ন যে কান্ট্রিগুলো আছে সেই লেভেলে আমরা এটাকে দেশটাকে নিয়ে যেতে পারি, সেই লক্ষ্যটা। ধন্যবাদ। আমরা আবারও ফিরে আসবো আমাদের সোহাব এইস খান ভাইয়ের কাছে। এরপরে আমরা জানতে চাচ্ছি আমাদের সম্মানিত শফিকুল ইসলাম ভাইয়ের কাছে যে আসলে এই যে আমাদের 16ই ডিসেম্বর, আমরা এখনও ডিসেম্বরের মধ্যে আছি, যখন আমাদের বারবার আমাদের সামনে এসে লাল একটি সূর্য উদয় হচ্ছে, সেটা হলো 16ই ডিসেম্বর। সো আপনার কাছে এই দেশের চেতনা, দেশের স্বাধীনতা এবং আজকে দেশের যে গণতন্ত্র যেভাবে লালিত পালিত হচ্ছে, আপনার স্বপ্ন বা আপনার ভাবনাটা কেমন, যদি আমাদের সাথে ব্যাখ্যা করতেন। ধন্যবাদ শামসুর ভাই এবং উপস্থিত
আমাদের সহ আলোচক সবাইকে বিজয়ের শুভেচ্ছা। আমরা ডিসেম্বর মাস আসলেই আমরা বলতে পারি আমরা একটা স্বাধীন দেশের নাগরিক। 54 বছর আগে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু আমরা গত 1 বছর আগে যখন আমরা একটা দ্বিতীয় স্বাধীনতা যেটাকে অনেকে বলছে, সেই স্বাধীনতার প্রেক্ষাপটে এসে দাঁড়িয়ে 1 বছর 1.5 বছর পরে আমরা হিসাব নিকাশ করছি আমরা গত 54 বছর আমরা কি পেয়েছিলাম দেশ স্বাধীন হওয়ার পর। সেটা নিয়ে অনেক তর্ক, অনেক বিতর্ক থাকতে পারে। তবে বিজয়ের এই মাসে একটাই হোপ, একটাই আশা নিয়ে প্রবাসী থেকে এইটুকুই বলতে চাই, আমরা সামনের দিকে আগাবো, সামনের দিকে তাকাবো। পিছনে যেটা চলে গেছে সেটা আমরা আর ফিরে পাবো না। তবে পিছনের সেই ভাবনাগুলোকে আমরা যদি কোনো ভুল থাকে সেটা থেকে শুধরে আমরা সামনের দিকে এগিয়ে যাব। তবে সবার আগে আমি মনে করি 36 জুলাই পর থেকে আমাদের চিন্তা চেতনায় চেঞ্জ যদি না আসে, চেঞ্জটা হতে হবে মানবিক সমাজ, ন্যায় বিচারের ভিত্তিতে আমাদের যে সমাজ ব্যবস্থা আমরা করতে চাই, যেখানে সবাই, এখানে কোনো জাতিগত ভেদ থাকবে না, ধর্মীয় কোনো ভেদাভেদ থাকবে না, সবাই বাংলাদেশি হয়ে বাংলাদেশকে প্রায়োরিটি দিয়ে সবার ক্ষেত্রে বাংলাদেশ প্রথম। এখানে কে বিএনপি করলো, কে আওয়ামী লীগ করলো, কে জামাত করলো, এই প্রশ্ন না এসে কে হিন্দু, কে বৌদ্ধ, খ্রিস্টান, আমি মনে করি অ্যাজ এ বাংলাদেশি প্রবাসী আমি এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে সবাই বাংলাদেশকে পছন্দ করবে, বাংলাদেশকে প্রায়োরিটি দিয়ে কথা বলবে। এবং বিজয়ের এই মাসে আমি এটাই আশা করছি। ধন্যবাদ আমাদের শফিকুল ইসলাম ভাই, একটা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। আসলে আমরা ভুলে যেতে হবে, আমাদেরকে সব কিছু ভুলে গিয়ে সামনের দিকে অগ্রসর হতে হবে। এরপরে আমরা সামনে এসে অগ্রগতির যাত্রার কথা শুনবো আমাদের টিপু চৌধুরী ভাইয়ের কাছে, স্বাধীনতা, আজকে গণতন্ত্র এবং আপনার ভাবনা। ধন্যবাদ শামসুর ভাই, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ নিউ ইংল্যান্ডের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা, সমৃদ্ধি কামনা করছি। বস্টন বাংলার নিঃসন্দেহে একটা আমার কাছে মনে হচ্ছে যে মাইলস্টোন এবং চমৎকার একটি উদ্যোগ। এবং আমি যতটুকু জানি আজকে সম্ভবত আপনাদের প্রথম শো এটা, এবং আপনাদের যে দীর্ঘ পরিকল্পনা রয়েছে দেশকে নিয়ে এবং কমিউনিটিকে নিয়ে, আমার মনে হচ্ছে যে এই অভিযাত্রার একটা চমৎকার উদ্যোগ আপনারা হাতে নিয়েছেন। বিশেষ করে দেশকে যারা আমরা ভালোবাসি বা দেশের জন্য যাদের আমাদের দায়িত্ববোধ এবং আমাদের যে মানবিক দৃষ্টিকোণ, সেই জায়গা থেকে আমরা যে উচ্চতায় দেশকে, দেশের স্বাধীনতাকে আমরা লালন করি, সেই জায়গাটাকে এবং সেখানে যারা কাজ করতে চায় তাদেরকে নিয়ে আপনাদের চিন্তাভাবনা আমাদেরকে দারুণভাবে উৎসাহিত করেছে। আমন্ত্রণ জানানোর জন্য স্বাগত। প্রথমে স্মরণ করব বিশেষ করে আজকে আমরা যারা এখানে আছি, আজকে আমরা যারা এই দেশের নাগরিক হয়েছি, আমাদের একটা বেসিক একটা রুট ছিল যে সবুজ একটা পাসপোর্ট নিয়ে আমরা এখানে এসেছিলাম। এবং যে দেশটা স্বাধীন হয়েছিল আমাদের 30 লক্ষ শহীদের রক্তে, আত্মাহুতিতে এবং আমাদের মা বোনদের ইজ্জতের বিনিময়ে, সেই জায়গায় যে দেশটা আমরা অর্জন করেছি, সেই দেশের যারা আত্মাহুতি দিয়েছিল তাদের আত্মার মাগফিরাত কামনা করে, এবং স্বাধীনতা অর্জনের পর স্বাধীনতা রক্ষার জন্য যারা প্রাণ দিয়েছে আজ পর্যন্ত, যাদের আত্মনিয়োগ ছিল এই স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য, তাদের আত্মার মাগফিরাত কামনা করে কিছু বলতে চাই। আসলে যেটা আমার দুজন বন্ধু সৌরভ ভাই এবং শফিক ভাই দুজনই চমৎকার করে বলেছেন, পেছনে আমাদের অনেক বিতর্ক আছে, তর্ক আছে, এবং আমাদের অনেক দায়বদ্ধতার জায়গায় আমরা জুলুম করেছি নিজের প্রতি, সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি, আমাদের দায়বদ্ধতার প্রতি। সেই জায়গাগুলো মেরামত আমরা করতে পারিনি। আমরা প্রজন্মকে বিভ্রান্ত করেছি, আমাদের ইতিহাসকে আমরা বারবার সেটাকে মুছে দেওয়ার চেষ্টা করেছি। আমরা করেছি সেটা আমাদের ব্যক্তিগত, দলীয় এবং আমাদের বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আমাদের স্বার্থের জন্য। দিন শেষে আমরা সবাই বলি আমরা বাংলাদেশি, আসলে আমরা কি বাংলাদেশি হতে পেরেছি? স্বাধীনতার 54 বছর পরেও এই প্রশ্ন। আমরা সাধারণত বলার জন্য অনেক কথাই বলি, টকশোতে সবাই কথা বলে, দেশভাবনা নিয়ে কথা বলি। যখন আমরা আমাদের দেশের জন্য যে কাজ করার যখন জায়গা আসে, তখন আমাদের ব্যক্তিগত যে চরিত্র বা সাংগঠনিক যে চরিত্র, সেটা চরিতার্থ করার জন্য আমরা খুব অস্থির হয়ে যাই এবং একটা জায়গায় আমরা মিলিত হতে পারি না। প্রজন্ম আমাদের কাছে প্রশ্ন করে কেন? সেই কেনর মীমাংসার জন্য আমরা যে যার জায়গা থেকে কাজ করি। আমার কাছে যেটা মনে হচ্ছে আজকে এই জায়গায় এসে
যে 23 বছর একটা মুসলিম দেশের অংশ হিসাবে পূর্ব পাকিস্তান, আমরা তাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা তাদের ভাই বোন ছিলাম এবং একটা রাষ্ট্রের অংশ ছিলাম। পৃথিবীর ইতিহাসে এমন কোনো বিরল দৃষ্টান্ত খুব কম আছে যে একটা দেশের একটা অংশ তার থেকে 1200 মাইল দূরে। যেভাবে আমাদের জন্ম হয়েছিল উদ্দেশ্য প্রণোদিতভাবে, এবং যেভাবে আমাদের শোষণ নিপীড়ন করা হয়েছিল, এবং আমাদের যে স্বাধীনতার যে সংগ্রাম, সেই সংগ্রামে আমাদের যাদের ভূমিকা আছে সেটা আমরা প্রত্যেকে জানি কার কী ভূমিকা ছিল। অবশ্যই সেই জায়গাটুকুতে শ্রদ্ধাবোধ রেখে আমি বলতে চাই যে লক্ষ্য নিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে, যার জন্য আমাদের যোদ্ধারা জীবন দিয়েছে এবং আমাদের আত্মনিয়োগ ছিল, সেই জায়গার প্রতি আমরা সুবিচার করতে পারিনি। এই জায়গায় এসে আজকে সবারই একটাই বক্তব্য, একটাই চাওয়া যে আমরা যেন আমাদের ভুলগুলো বুঝি, আমাদের মানবিক দৃষ্টিকোণ থেকে আমাদের জন্য সহনশীল হয়ে আমাদের জন্য সম্প্রীতি, যেমন আপনি বলেছেন এখানে প্রবাসে সম্প্রীতি, দেশেও তো সম্প্রীতির দরকার। আমার দেশে আমার চিন্তায় মানবীয় আমি সম্প্রীতি যদি আমি যদি সে পোষণ করতে না পারি, তাহলে আমি কিভাবে সমৃদ্ধিটা নিয়ে আসবো? তো শব্দের সাথে শব্দ যেটা আপনি জুড়ে দিয়েছেন, সম্প্রীতি না হলে সমৃদ্ধি আসবে না। সেই সম্প্রীতি চিন্তার, মননের, অনুশীলনের, মানবিকতার, মানসিকতার এবং কাজ করে দেখানোর জন্য। তো আমার মনে হয় যে আমরা আমাদের পিছনের অনেক কিছু আমরা ক্ষমা করতে পারি না, এবং কিছু কিছু কাজ আমাদের হয়েছে যেগুলো ক্ষমার অযোগ্য, সেখানে আমাদের একটা মীমাংসা প্রয়োজন। তা আমি বলবো যে আজকে সেই জায়গায় থেকে আমরা অনেক বিষয় নিয়ে আমাদের বিতর্ক আছে, আমরা বিতর্ক করতে পারি, তর্ক বিতর্ক করতে পারি, কিন্তু দেশ কিভাবে এগিয়ে যাবে, দেশের এক নামে, এক ডাকে, এক পতাকার নিচে, এক মানচিত্রের নিচে, এক জাতিসংঘের মধ্যে কিভাবে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ জেগে উঠবে, সেটাই হচ্ছে বিষয়। তো আমি আজকের এই দিনে আমি আশা করব যে বাংলাদেশ জেগে উঠুক সেই মুক্তিযুদ্ধের চেতনায়, যেই চেতনায় যোদ্ধারা যুদ্ধ করেছে। আমরা আবারও টিহুবের কাছে আসবো, আমরা আলোচনা করব দেশকে নিয়ে, দেশের স্বপ্ন, দেশের স্বাধীনতা নিয়ে। এই পর্যায়ে আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি আজকে অনুষ্ঠানকে যিনি অলঙ্কিত করেছেন আজকে বুস্টার বাংলার ফাউন্ডার প্রেসিডেন্ট, এবং যিনি সবসময় চিন্তা করেন এই প্রবাসী থেকে আমাদের সম্প্রতি এবং বাংলাদেশকে কি করে এই সম্প্রতিটাকে আমরা সৃষ্টি করতে পারি। আজকে আমরা হয়তো অনেক ভিন্ন মতের, ভিন্ন দলের হতে পারেন, কিন্তু দেখেন আমরা সবাই কোন একটি শব্দে বারবার উচ্চারণ করছি, সেই শব্দটা হলো বাংলাদেশ। মানে আমরা যেখানে যাই না কেন, আমাদের যেমন মাকে আমরা ভুলে থাকতে পারি না, আমরা দেশকে সেরকম ভুলে থাকতে পারি না। সো আমরা রোকন ভাইয়ের কাছ থেকে শুনবো তার স্বপ্ন দেশকে নিয়ে, তার ভাবনা, তার চেতনা। ধন্যবাদ শমশের, আপনার মাধ্যমে আজকের অনুষ্ঠানের অতিথি সবাইকে শুভেচ্ছা। এবং আসলে কারো যদি প্রত্যাশা বেশি থাকে, হতাশাটা কিন্তু তার অটোমেটিক্যালি আপনার একটু বেশি হয়। তো 54 বছরে বাংলাদেশের যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রায় আসলে এই 5 আগস্টের মতো ঘটনাগুলো যখন ঘটে, এগুলো এই হতাশারই আপনার দাবানল। আপনি দেখবেন যে আমরা বারবার বলি গণতান্ত্রিক অগ্রযাত্রা, আমাদের রাজনীতিতে গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা, এগুলা আসলে আমরা যত বেশি উচ্চারণ করি, কাজটা আমার কাছে মনে হয় যে কেন আমরা যেন একটু বিপরীতমুখী কাজ হয়। যেমন গণতন্ত্রের কথা বললে আমার কাছে আসলে কি গণতন্ত্রের চর্চা আমাদের দেশে হয় কি না, নাকি আপনার এটা দল দাসত্বের মতো একটা কিছু হয়, এই প্রশ্নগুলো কিন্তু বারবার আসছে। এবং এই জায়গাগুলো অ্যাড্রেস না করার কারণেই কিন্তু এই গ্যাপগুলো অনেক বড় হচ্ছে, এবং আমাদের যে রাজনৈতিক দলগুলো, সেই দলগুলোর মনে হয় এই গ্যাপটাকেই ঢাকার চেষ্টা করে, কিন্তু অনেক বড় গ্যাপ কি আসলে ঢাকা যায়? এটা ঢাকা যায় না। এই গ্যাপটাই প্রকাশ হয়ে যায় আপনার এরকম 5 আগস্ট, কিংবা আপনার মনে করেন যে এই 15ই ফেব্রুয়ারি, 16ই ফেব্রুয়ারি, কিংবা আপনার 1990-এর মতো ঘটনাগুলো আমাদের বারবার ঘটছে। আমাদের নেতৃত্বের মধ্যে ওই রকম আসলে আমরা বলি, যেমন শ্রদ্ধেয় বিএনপির নেত্রী এখন অসুস্থ আছেন, ওনার একটা খুব দারুণ কথা ছিল, আপনার ব্যক্তির চেয়ে দল বড়, দলের থেকে দেশ বড়। হ্যাঁ, কিন্তু সব কিছুর শেষে মনে হয় যে আসলে ব্যক্তিই বড় আমাদের, এবং এই ব্যক্তিকে আপনার বড় করার জন্যে, ব্যক্তিকে আড়াল করার জন্যে, এবং ব্যক্তিকেন্দ্রিক সামগ্রিক কর্মকাণ্ডগুলোই আমাদের এমন হয়ে যায় যে দেশের কথা আমরা ভুলেই যাই, দেশ আমাদের কোনো কর্মকাণ্ডেই থাকে না, অনুপস্থিত হয়ে যায় সব জায়গায়। সো এই জিনিসগুলোই আর কি আমাদের থেকে বেরোয় আসতে হবে আর কি। ধন্যবাদ। আসলে আমাদের রোকন ভাইয়ের কাছ থেকে যে কথাগুলো শুনলাম, সেটি হলো আমরা কি করে সম্প্রীতিটাকে অর্জন করতে পারি।
কিন্তু আসলে প্রতিবারই যখন আমাদের দেশে যেই ক্ষমতায় আসুক না কেন, আসলে আমাদের ক্ষমতা চলে যাওয়ার যে কারণগুলো আমরা কখনো সেটাকে আমরা খুঁজে পাওয়ার চেষ্টা করিনি। আমাদের আসলে কোন কোন সমস্যার কারণে আমাদের গণতন্ত্রগুলো ভুলুণ্ঠিত হয়েছিল। কিন্তু আমরা বারবারই শেয়ার কি করছি, আমরা যখন এখানে দেখেন আছে এটা এক্সাম্পল বাংলাদেশের জন্য, যে অনেক মতদর্শ মানুষগুলো এক হয়ে আমরা একটা টেবিলে বসে সেই দেশকে নিয়ে ভাবছি। তাহলে কেন যারা ক্ষমতায় আসে তারা দেশকে নিয়ে ভাবতে পারে না? এর প্রশ্ন কোনো বারবার ঘুরে আসে। এবং আমরা যেই দলই ক্ষমতায় আসুক না কেন, অন্য দলকে কেন আমরা সম্মান করতে পারি না? কেন আমরা মূল ইতিহাসটাকে ভুলে যাই? এখনও আমাদের আজকে যে তরুণ প্রজন্ম, তারা বিভ্রান্তের মধ্যে হয়েছে আসলে স্বাধীনতাটা কি, এবং নতুন স্বাধীনতা, ভাই বলল দ্বিতীয় স্বাধীনতা, এবং এই যে গণতন্ত্রগুলো, হ্যাঁ, এই গণতন্ত্রগুলো আমরা কিভাবে মানুষ পেতে পারে, বাঙালির জনগণ পেতে পারে, এবং প্রত্যেকটা মানুষ তার অধিকার পেতে পারে, প্রত্যেকটা মানুষ কথা বলার অধিকার পেতে পারে। এই যে 5ই আগস্টের আগে আমরা যে গণতন্ত্রের কথা বলেছি, 5ই আগস্টের পরে যে গণতন্ত্র আমরা পেয়েছি, উভয় গণতন্ত্র থেকে কি আমরা এটা কি বলতে পারি যে আমরা বাঙালিরা গণতন্ত্রকে নিশ্চিত পেয়েছি কি পাইনি? এই বিষয়ে যদি আমরা এখন বর্তমানে ক্ষমতায় চলমান অবস্থায় বা ক্ষমতায় আসবেন বা ক্ষমতা স্বপ্ন দেখছেন, আমরা সরাবিজ খান ভাইয়ের কাছে আমরা শুনতে পারি যে আসলে কি আমরা গণতন্ত্রকে পেয়েছি কিনা বা গণতন্ত্র পাবো কিনা? আপনার কি ভাবনা? ধন্যবাদ এগেন। আর আমি আবার আমাদের প্যানেলিস্ট যারা আছেন বা আমাদের গেস্ট সবাইকে আমার শুভেচ্ছা। গণতন্ত্র আমরা পেয়েছি আর আমরা পাবো কিনা, আমরা পিছনের যেটা আমাদের টিপু চৌধুরী ভাই বললেন, আমাদের পিছের দিকে না তাকিয়ে, আই সরি যে শফিকুল ইসলাম ভাইও বলছিলেন যে গণতন্ত্রটা আমরা পাবো, আমাদের শুরু করতে হবে, বুঝছেন? আমার পাবার জন্য আমাদের শুরু করতে হবে। আর আমি একটু এখানে আর একটু অ্যাড করি, কারণ যদিও আপনি বলছেন যে আমি বিএনপির কর্মী হিসাবে আমার কিছু বিএনপির কথা বলতেই হয়, সেটা হিসাবে যেটা হলো যে রাজনীতিবিদ যারা আছেন, রাইট, তারা যদি নিজেদের স্বার্থটাকে উপেক্ষা করে দেশকে নিয়ে ভাবে এবং দেশের জনগণকে নিয়ে ভাবে, তাইলে কিন্তু তারা দেশের জন্য কিছু করতে পারে বা করার একটা তাদের কি বলে যে একটা তৈরি হয়, তারা উদ্যোগ নিতে পারে। কিন্তু রাজনীতিবিদরা যখনই তারা ক্ষমতায় যায়, তখন তারা ওই ক্ষমতার যে শক্তি, ওই শক্তিটাকে ব্যবহার করে জনগণের কথা ভুলে যায় এবং একটা জবাবদিহিতামূলক যে একটা রাষ্ট্র পরিচালনা, সে জিনিসটাও ভুলে যায়। কারণ জবাবদিহি যদি কোনো আপনি না থাকেন, জনগণের যারা চাকর থাকে তারা যদি জবাবদিহিতা তাদের কোনো জবাব না দিতে হয় তাদের কর্মের জন্য, তো তারা তো তাদের ইচ্ছা মতো যেভাবে তারা তাদের শক্তিটাকে অ্যাবিউজ করতে পারে, বুঝছেন? সো আমাদের গণতন্ত্রটা এই জন্য দরকার। পৃথিবীতে যতগুলি দেশ আপনি দেখছেন যারা এখন স্বাবলম্বী এবং উন্নতশীল, যতগুলি দেশেই দেখছেন, গণতন্ত্রের মধ্যে অনেক বিতর্ক আছে বা থাকলেও ওই গণতন্ত্রই একটা উপায়, এই একটা গণতন্ত্রই একটা উপায় আপনি একটা দেশকে এক ধাপ থেকে আরেক ধাপে উপরে নিয়ে যাওয়ার যে আপনার উপাদানগুলি সেখানে আপনি খুঁজে পাবেন। ওইটাই হলো প্রধান উদ্দেশ্য। এখন এই গণতন্ত্র আপনি যদি ফিরিয়ে নিয়ে আসেন, তাহলে কি দরকার? ইলেকশন। সেই ইলেকশনের দিকে আমাদের বাংলাদেশে এগিয়ে যাওয়া উচিত এখন। কারণ হলো যে আমাদের বাংলাদেশ সবসময় ভনারেবল ছিল এই পার্শ্ববর্তী দেশ বলেন বা বাইরের দেশের ইনফ্লুয়েন্সের কারণে, এবং স্পেশালি আমাদের পার্শ্ববর্তী একটা দেশের যন্ত্রণায় আমাদের বাংলাদেশ মাথাটাকে উপর করে দাঁড়াতে পারেনি। যখনই দাঁড়াতে চেয়েছে তারা আরেকটা চাপ দিয়ে নিচে দাবার চেষ্টা করছে। আর এই তাদের সাথে আমাদের কিছু বাংলাদেশের রাজনীতিবিদরা যারা দেশপ্রেমিক না, আমি অন্য কথা ব্যবহার করলাম না, তারা মিলিত হইয়া শুধু তাদের নিজের ব্যক্তিগত স্বার্থে আমাদের দেশটাকে অনেক পিছিয়ে নিয়ে গেছে। এখন এইটাকে রিবিল্ড করার জন্য আমি আবারও রিপিট করি, একটাই মূল আমাদের, সেটাই হলো গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসতে পারে। এই গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসার জন্য আমরা প্রত্যেক দল, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন বা অন্যান্য যারা আছে, বিএনপি, সবাই ঐক্যভাবে কীভাবে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার একটা ইলেকশন বাংলাদেশে কন্ডাক্ট করা যায়, ওই উদ্দেশ্যে নিয়ে আমাদের কাজ করা উচিত। ধন্যবাদ। ধন্যবাদ টিপু ভাইকে, তিনি চমৎকার আসলে আলোচনা করছেন। সব কিছু ভুলে গিয়ে
আসলে আমরা একটি রাজনৈতিক শিষ্টাচারের পরিবেশ তৈরি করা দরকার, যেখানে একে অপরকে সম্মান করবে এবং ক্ষমতা যিনি আসবেন না কেন তিনি এটা ভুলে থাকলে চলবে না যে আমাকে জবাবদিহি করতে হবে রাষ্ট্রের কাছে, জনগণের কাছে। আপনার কাছে আমরা শফিকুল ইসলাম ভাইয়ের কাছে আমরা জিজ্ঞাসা করছি যে সামনে নির্বাচন আসতেছেন, সেই নির্বাচনে বিএনপি বা জামাত অথবা যে কোনো দলই স্বতন্ত্র যে কোনো দলই ক্ষমতা আসতে পারে। আপনার কীরকম আশা বা আপনার কীরকম স্বপ্ন যে কোন দল আসলে বা দেশের গণতন্ত্র কোন অবস্থায় আসলে আপনি আশা করেন যে না বাংলাদেশের গণতন্ত্রটা কিছুটা হলে পরিবর্তন করেছে? ধন্যবাদ। জি, সৌরভ ভাই অনেকগুলো কথা বললেন। আসলে আমাদের আশা হচ্ছে যে একটা ক্রেডিবল ইলেকশন হবে, এটা আমরা দেখতে পাচ্ছি। কারণ আমার মনে হয় আমার জন্ম স্বাধীনতার পরে কিন্তু আমার এই 50 ইয়ার্সে আমি অনেকগুলো নির্বাচন আমার পক্ষে দেখার সুযোগ হয়েছে যখন আমি দেশে ছিলাম। হয়তো আমি একবার ভোট দিয়েছিলাম, এরপরে আর ভোট দেওয়ার সুযোগ হয়নি কারণ এখানে। কিন্তু এখন আমাদের বাংলাদেশে যদি আপনি তাকান, মোর দেন 30 to 45% ইয়ং, দে নেভার গেট চান্স টু গেট ভোট। তো ওরা কিন্তু ভোট দেওয়ার জন্য মুখেই আছে। এটা অস্বীকার করার মতো নাই। কিন্তু একটা লার্জ অ্যামাউন্ট যেটা এখন ইলেকশনের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের দলগত যে দলগুলো এখন টেকনিক্যালি আপনি আওয়ামী লীগকে যদি আপনি কাউন্ট না করেন, অফিসিয়ালি তো আমরা দেখছি না, তাহলে প্রথম দুটা দল হচ্ছে বিএনপি আর জামাত। তার মধ্যে এখন বিভিন্নভাবে গ্রুপিং করে বা জোট করে আরও হচ্ছে। রিসেন্টলি যে গণতান্ত্রিক ঐক্য যেটা হলো, আমার মনে হয় কিছু যারা 14 দলে ছিল এরাও একটা গ্রুপ করে আওয়ামী লীগ নাম না দিয়ে অন্য নামে কিন্তু ওরা গ্রুপ জোট করছে। তো আওয়ামী লীগ কাগজে কলমে নাই, কিন্তু জোটগতভাবে আসছে, এটা কিন্তু আপনারা ধরে রাখেন। সো এই ইলেকশনটা ফেয়ার হওয়া জরুরি, কিন্তু কতটুকু ফেয়ার হবে সেটা বর্তমান যে অ্যাক্টিভিটিসগুলো আমরা দেখতে পাচ্ছি, এটা আমি নাম ধরেও না বলতে বিএনপি বলেন, জামাত বলেন, এবং বিএনপির এমন অনেকগুলো সংসদীয় আসনেও আমরা দেখতে পাচ্ছি যে তাদের মধ্যে একটু ভেদাভেদ দেখা যাচ্ছে। এগুলো যদি আমি বাদও দেই, আমি চাচ্ছি যে নাগরিক হিসাবে প্রবাস থেকে আমাদের আশাটা হচ্ছে এই যে সহাবস্থানটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। এটার দায়িত্ব হচ্ছে যে আমাদের তত্ত্বাবধায়ক যে থাকবেন প্রফেসর ইউনূস স্যার, এটা কনফার্ম করতে হবে যে কোনো প্রার্থী স্বাধীনভাবে তার এলাকায় তার ক্যাম্পেইন করবে, সেটা যেই দল হোক, ছোট দল এনসিপির মতো ছোট দলই হোক, অথবা গ্রুপ ভিত্তিক জামাত হোক, অথবা বিএনপির বড় দল হিসাবে বিএনপি হোক। এখন বিএনপি বড় দল, সেই জন্য তার অধিকার, তার জনসমর্থক, তার সব কিছুই বেশি। তার মানে এই নয় যে সে এমন কথাও আমরা শুনতে পাই যে ভোট কেন্দ্রে যাওয়ার প্রয়োজন নাই তোমাদের, এখন যেখানে আছো এখানেই থাকো, ভোটের দিন আর ভোট কেন্দ্রে যাওয়া দরকার নেই। তো এই ধরনের কথাগুলো কিন্তু পরিবেশ নষ্ট করে। তো আরও এই ধরনের অনেকগুলো কথা আমরা শুনতে পাই যেগুলো আসলে সত্যি কথা আমাদের চিন্তিত করে। তবে আমি প্রবাসী বাঙালি হিসাবে এইটুকু আশা করি, বিএনপি এবং জামাত দুটো দল বড় এবং কন্টেস্ট এই দুটো দলের মধ্যেই হবে, জোটগতভাবে হোক এককভাবে হোক। এটা হচ্ছে যে এখন সবাই ধরে নিচ্ছে, এবং যে রেশিওটাও কিন্তু ব্যালেন্স আপ অ্যান্ড ডাউন হচ্ছে। এখন আগের মতো না যে আপনার বড় দল হিসাবে বিএনপি 60% ভোট পাবে আর জামাত ছোট দল হিসাবে 10%, ব্যাপারটা কিন্তু এরকম না। এখন সংখ্যা প্রতিদিন চেঞ্জ হচ্ছে, সেটা বিভিন্ন কারণে হতে পারে, হয়তো ডিটেলস এখানে বলার সুযোগ নেই। কিন্তু আমি যে বাংলাদেশি হিসাবে আমি আশা করব বড় দলগুলোতে আপনাদের অবশ্যই সহাবস্থান থাকতে হবে, অন্য মতের প্রতি আপনার সহিংসু ভাব থাকতে হবে। আপনি একটা জিনিস মনে রাখতে হবে প্রথম দুটো দলকে, বিএনপি এবং জামাতের উদ্দেশ্যে, আপনি এমন প্রার্থীকে দিবেন, কারণ আমি আগে প্রথমেই বলছি যে আমাদের 40% ইয়ত, এরা কিন্তু ন্যায়ের পথে, এরা কিন্তু অন্যায়কে প্রশ্রয় দিবে না, এটুকু আমরা বিশ্বাস করি। কারণ যদি অন্যায়কে প্রশ্রয় দিত তাহলে 36 জুলাই হতো না। শুধু ওটা কোটা আন্দোলন ছিল না, এটা কিন্তু ন্যায় বৈষম্যের বিরুদ্ধে কিন্তু একটা আন্দোলন ছিল, শুধু কোটা না, সামাজিক বৈষম্য, ধর্মীয় বৈষম্য, সব কিছুর বিরুদ্ধে। তো সেক্ষেত্রে এই প্রথম দুটো দলকে অবশ্যই এমন ক্যান্ডিডেট দেওয়া উচিত, এমন এই ক্যান্ডিডেট তার ক্যাম্পেইনে এমন কথাই বলা উচিত যে আগামীর বাংলাদেশ হবে ন্যায়ের ভিত্তিতে বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ,
এবং এখানে কোনো ব্যক্তি বা কোনো দল বা কোনো মানে গোষ্ঠীকে সামনে নেওয়ার জন্য নয়, বাংলাদেশকে সামনে নিতে হবে, বাংলাদেশ প্রায়োরিটি পাবে, এটাই হচ্ছে ধন্যবাদ শফিকুল ইসলাম থেকে। সে আশাবাদ ব্যক্ত করেছে আসলে আওয়ামী লীগ যদিও রাজনৈতিকভাবে অংশগ্রহণ করতে পারবে না ইলেকশনে, তবু তিনি আশাবাদ ব্যক্ত করেছেন হলে হয়তোবা 3টা দল মিলে একটি চমৎকার নির্বাচন হতো। তো আমি এখন আপনাকে প্রশ্ন করছি আমাদের টিভু ভাইকে, যেহেতু আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি অফ নিউ ইংল্যান্ড, যে আওয়ামী লীগ তো এখন আপনার এই ইলেকশনে তিনি অংশগ্রহণ করতে পারছেন না, আর শফিকুল ভাই বলেছিলেন যে অন্য কোনো নামে তার আত্মপ্রকাশ হতে পারে। তো আপনার এই বর্তমান নির্বাচন এবং আওয়ামী লীগের অংশগ্রহণ না করা নিয়ে আপনার যদি ভাবনাটা বলতেন। আমার কাছে আসলে যেটা মনে হয়, যেটা আমি শুনলাম, যে আলোচনা কিন্তু ঘুরে যায়, বিভিন্ন দিক পরিবর্তন করে। আমি শুরুতে একটা কথা বলবো যে প্রথমে আমি শুরু করার আগে জাতির জনক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিব ৭১-এর সময় আমাদের অস্তিত্ব এবং পরিচিতিটা কী ছিল। আমরা যে দলগুলো নিয়ে কথা বলতেছি তখন ওই দলগুলোর জন্ম ছিল কিনা, বা তাদের জন্ম কবে, সেটা একটা বিষয়। এবং স্বাধীনতার জন্য যারা কাজ করেছিল তারা কারা। একটা সময় আওয়ামী লীগ, পরে আমরা দেখেছি যে ৭৫-এ যখন জাতির জনক এবং তার পরিবারকে হত্যা করা হয়, আসলে পরাজিত শক্তি যারা, তাদের কিন্তু ক্ষোভ থাকে। ৭১-এ যখন পাকিস্তান পরাজিত হয় এবং ভারত যদি আমাদের সহযোগিতা না করতো, আমাদের ১ কোটি লোককে আশ্রয় না দিত, এবং তাহলে আজকে 10 ডিসেম্বর আজকে কী হয়েছিল, আজকে চট্টগ্রাম এবং চালনা বন্দরে ভারতীয় বিমান বাহিনী মুহুর্মুহু সারাদিন অ্যাটাক করেছিল এবং পাকিস্তানি একটা জাহাজও পালাতে পারেনি। সেই পাকিস্তানিতে একটা ক্ষোভ রয়ে গেছে। তৎকালীন পাকিস্তানের দোসর যারা ছিল, এই ৫৬,০০০ বর্গমাইল, এখন যদি আমি বলি বাংলাদেশের আয়তন কত, কেউ আমাকে বলবেন? ৫৬,০০০ না, ৫৬,০০০ না। বাংলাদেশের আয়তন আরো ১ লক্ষ বর্গমাইল বেড়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে ১৯৭১-এর পর এ পর্যন্ত যারা আমাদের গ্রামের জনপদ চিনত না, পাকিস্তানি সোলজার যারা ছিল, তারা আমাদের লোকগুলোকে হত্যা করলো বিভিন্ন জায়গায়, আমাদের মা বোনদের ইজ্জত করলো, তাদেরকে চিনিয়ে দিল কারা, তাদের সহযোগী কারা ছিল। সেই সহযোগী যারা ছিল, সেই রাজাকার, আলবদর, আল শামস বা যারা ছিল, তাদের আমাদের এই পুরো দেশটা, তাদের যে ক্ষোভ, যেটা তখন তো তাদের কোনো রাজনৈতিক পরিচিতি ছিল না বাংলাদেশে, তারা অন্য একটা দেশের, সেই একটা দেশের একটা পরিচয় ছিল। সেই জায়গায় একটা দেশ যখন স্বাধীন হলো, তাদের ক্ষোভটা রয়ে গেছে। ৭১-এর পর আপনি দেখেন বাংলাদেশের যতগুলো ঘটনা ঘটেছে, ৭১-এর পর কতবার এই দেশটাকে বিপদগামী করার জন্য ষড়যন্ত্র হয়েছে। ৭৫-এ বঙ্গবন্ধুকে মারা হলো, কে ছিল? আর্মি ছিল। কর্নেল জামিলকে কে মারলো? আর্মি মারলো। সাফাত জামিলকে, খালেদ বসুকে মারলো, আর্মি মারলো। ৩রা নভেম্বর কী হলো? আর্মিরা আসলো। কর্নেল তাহারকে কে মারলো? আর্মিরা মারলো। জিয়াউর রহমানকে কে মারলো? আর্মিরা মারলো। ক্ষমতা দখল করলো কে? এরশাদ দখল করলো, আর্মিরা আসলো। এরশাদ দখল করে মুক্তিযোদ্ধাদের ফাঁসি দিল কে? আর্মিরা দিল। বিমান বাহিনী সৈনিকদের ফাঁসি রেখে দিল, আর্মিরা দিল। কোনো রাজনৈতিক দল কিন্তু দেয়নি। এবং এরপরে 1/11-এ কে আসলো? আর্মিরা আসলো। এর ভিতরে অগণিতবার কুয়ার হয়েছে। এবারও যে ঘটনাটা ঘটেছে, সেখানে আর্মি জড়িত। ৭১-এর যে পরাজিত শক্তি, তাদের এখন প্রচুর আনাগোনা বেড়েছে বাংলাদেশে। আজকে সেনাবাহিনী আসে, কালকে নৌবাহিনী আসে, পরশুদিন বিমান বাহিনী আসে। এখন অনেকে আওয়ামী লীগের নামও ভুলে গেছে। স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে অনেকের কাছে। আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের যে জনগণ, আমি বলি, আমি দ্যাটসিন ভাই বলে আমি আওয়ামী লীগ করি। আমার যে ভোট দেওয়ার অধিকারটা, আপনারা যারা ভোটের অধিকার করলেন, সৌরভ ভাই বললেন যে শুরু থেকে শুরু করতে হবে। যদি সিঙ্গেল জিরোর কথা বলেছেন, আরেকজন 000 কথা বলেন, তিনি 000 শুরু করতে চান। তো আমরা তো জিরোতে শুরু, আপনি অতীতকে অস্বীকার করে কীভাবে শুরু করবেন? সেই পাকিস্তান যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, যারা চায়নি এই দেশটা স্বাধীন হোক, তাদের ক্ষোভ এখনও আছে, এবং তাদের সহযোগী যারা ছিল, তাদেরও এখনও সেই ক্ষোভ আছে। বাংলাদেশে যে দুটো দলের জন্ম হয়েছে, আমি বলবো যে জিয়াউর রহমান সাহেব যখন বঙ্গবন্ধু হত্যার পর যখন তিনি দল প্রতিষ্ঠা করেন, তার তো একটা ব্যাকগ্রাউন্ড আছে। এরশাদ যখন জাতীয় পার্টি তৈরি করেন, তার একটা ব্যাকগ্রাউন্ড আছে। এর বাইরে যে পূর্ববর্তী দলগুলো ছিল, ব্যাকগ্রাউন্ড কি? জামায়াত ইসলামে যখন আসেন পরে, পাকিস্তানের একটা রাজনৈতিক সংগঠন ছিল, পূর্ব পাকিস্তান জামায়াত ইসলাম, সেখানে তাদের একটা অংশ ছিল। প্রশ্ন যেটা হচ্ছে, আজকে আমরা পিছনে সব কিছু ভুলতে পারি, কিন্তু ইতিহাসের যে বাঁকগুলো, এগুলো আপনি ভুলতে পারেন না। আজকে যদি বলেন যে আপনি আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করবেন, বাংলাদেশের জনগণের কতজন লোক আছে যারা আওয়ামী লীগকে সাপোর্ট করে, তাদের ভোট অধিকার কেড়ে নেওয়ার অধিকার আপনাকে কে দিল? কে দিয়েছে আপনাকে অধিকার? আমি আমার কথা শেষ করবো একটু শর্টলি শেষ করে।
আজকে যেটা আমি বলবো যে বাংলাদেশে আপনি বলেন যে আওয়ামী লীগ আপনি নিষিদ্ধ করার, আপনি আওয়ামী লীগ নিষিদ্ধ করে কোন ইয়েতে করবেন? আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন? আওয়ামী লীগকে যারা অভিযুক্ত করেছে, আওয়ামী লীগের সাথে যারা কাজ করে রাষ্ট্রের প্রতি অন্যায় করেছে, দায়িত্বের প্রতি অবহেলা করেছে, যাই কিছু করুক আপনি তার আইনত বিচার করেন। আপনি পৃথিবীর ইতিহাসে কোথাও 36 জুলাই নেই, এটাতে টেনে নিয়ে আপনি 36 জুলাই বানালেন 30-এর পর। আর আপনি অগণিত গত 15 মাসে 3000 লোক খুন হলো দেশের মধ্যে, 785 জন মহিলাকে রেপ করা হলো। কালকে আমি দেখলাম যে এক আওয়ামী লীগের কর্মীর ঘর থেকে তার ওয়াইফকে টেনে নিয়ে গণহারে রেপ করা হচ্ছে। সোশ্যাল মিডিয়া আমরা এগুলো দেখতে পাই। তাহলে যেই পরিবর্তনের কথা বলে আপনি দেশে গণতন্ত্রের কথা বলতেছেন, 15 মাসে দেশের মানুষ যে গণতন্ত্রটা দেখলো, যে বৈষম্যটা দেখলো, যে কোটার বিষয়টা দেখলো, স্বজন প্রীতির জিনিসটা দেখলো, আপনি যে অভিযোগ আওয়ামী লীগকে অভিযুক্ত করলেন, সেই অভিযোগগুলোকে আপনি যদি অনুশীলন করেন, দেশের মানুষ রাস্তা রাখবে কীভাবে? আপনি যেখানে ভোট করতে চান সেই ভোটের যে জায়গাটাতে, সেখানে আপনাকে নিরপেক্ষতার প্রমাণ দিতে হবে। আপনি শুরুতে একটা দলকে কুক্ষিগত করে এবং চাপিয়ে রেখে যদি আপনি গণতন্ত্রের সবক করেন, সেটা তো এরশাদও করেছিল, আমরা আগেও দেখেছি বহুবার, সেটা আপনি পারবেন না কোনোদিন করতে। তাহলে যেটা হচ্ছে যে করতে আপনি তাদের বিচার করেন যারা আওয়ামী লীগের মধ্যে থেকে দেশের প্রতি অন্যায় করেছে, তাদের আপনি বিচার করেন। সেই বিচারের নামে যেন প্রহসন নয়। তার মানে এই না যে আওয়ামী লীগকে আপনি ব্যান করে দিয়ে, আওয়ামী লীগের সব সংগঠন ব্যান করে দিয়ে দেশের কত শতাংশ মানুষ আছে যারা আওয়ামী লীগকে পছন্দ করে, তাদের ভোটের অধিকার কেড়ে নেওয়ার কে আপনি? কে দিয়েছে আপনাকে রাষ্ট্রীয় ক্ষমতা, সাংবিধানিক অধিকার? বাংলাদেশের সংবিধান দেন নেই। বাংলাদেশের সংবিধান যদি আপনি বাতিল করে দেন তাহলে আপনি কথাগুলো বলতে পারেন। এখনও বাংলাদেশ চলে বাংলাদেশের সংবিধানে। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন কোনো সরকারের বা যারা দায়িত্ব নেয় তাদের কোনো ক্ষমতা নেই বা অধিকার নেই, বা সেই তাদের যোগ্যতা নেই একটা নতুন সংবিধান করা নির্বাচিত প্রতিনিধি ছাড়া। প্রতিনিধি যদি নির্বাচিত করতে হয়, একটা ইলেকশনের পরিবেশ লাগবে, সেখানে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের আমি টিপু চৌধুরী। হ্যাঁ, আমাদের আমি সালাম হোসেন খান যদি জি। করতে পারি, জি। অবশ্যই। অনুমতি থাকে। ধন্যবাদ। প্রথমে অ্যাকচুয়ালি আমি আমাদের বিএনপির চেয়ারপারসন ম্যাডাম জিয়া তার অসুস্থতার জন্য যে আমরা একটু তার সুস্থতার জন্য যার যে তরফ থেকে দোয়া করি, এবং শহীদ রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়া রহমানের শ্রদ্ধা করে আমার চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি সম্মান রেখে আমি একটা জিনিস ওনার কথার উপরে আমি একটু রেসপন্স করতে চাই। প্রথম কথাই হলো, আপনি বলছেন যে স্বাধীনতা যারা কাজ করছে, আমার মনে হয় যদি আপনি সত্যিকারেরভাবে আমাদের জাতীয় নেতাদের সম্মান আমি দেখান, তাহলে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসাবে আপনার বলা উচিত। উনি স্বাধীনতার ঘোষক, যিনি শুধু ঘোষণাই দেননি, সে পুরা নিজের জীবন বাজি রেখে দেশের জন্য যুদ্ধ করে গেছেন। ওকে, আপনি রাজাকার শব্দটা ব্যবহার করতেছেন। এই রাজাকারের যে অর্থটা যদি আমরা দেখি, তাহলে সাধারণ ভাষায় আমরা মনে করি দেশের বিরুদ্ধে যারা অবস্থান নেয় তারাই রাজাকার, সংক্ষেপে। অন্যবার এটার ব্যাখ্যা অনেক থাকতে পারে, রাইট? সেটা বিএনপি হইতে পারে, আওয়ামী লীগ হইতে পারে, জামাত হইতে পারে, সাধারণ জনগণ হইতে পারে, দুনিয়ার যার মধ্যে যার হইতে পারে, রাইট? তো এই রাজাকার শব্দটা পুরনো শব্দ, এইগুলি আর বেচা কেনা হয় না, বুঝছেন? এইটার বেচা কেনা হয় না, এই পুরোকালের শব্দ। কারণ যদি আপনি ওই রাজাকারের কথাই যান, তাইলে এই গত 16 বছরের সরকার যা করছে তারা তো তাহলে আর একটা দেশের জন্য রাজাকার। আমরা তাকে বলতে পারি ইন্ডিয়ান রাজাকার, তাদের জন্য আমরা বলতে পারি, রাইট? কারণ তারা কাজ কতটা 16 বছর। এবং আওয়ামী লীগ হয়তো ইলেকশন করবে কিনা জানি না, এবং তাদেরকে বাদ দেওয়া না বাদ দেওয়া সেটার অধিকার আমাদের বিএনপিরও কেউরও নাই। সরকার যারা আছে বা জনগণ যদি চায় বাদ দেবে। বাট আওয়ামী লীগকে বাদ দেওয়া বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আওয়ামী লীগ নিজেই করে গেছে, কারণ আওয়ামী লীগের কর্মের ফলের জন্য নিষিদ্ধ হয়ে গেছে, কেউ করতে হয় না, বুঝছেন? বাট আওয়ামী লীগের এখানে প্রবলেমটা যেটা আপনার বুঝতে হবে, যে আওয়ামী লীগ কিন্তু আসলে একটা কোনো দল, আমাদের বাংলাদেশের দল না। আমরা মনে করি এটা ছিল ভারতের একটা এজেন্সি দল। আমরা সবসময় এটা মনে করি, কারণ আওয়ামী লীগ সবসময় ভারতকেই স্বার্থ দিয়ে আসছে, বাংলাদেশের জনগণের প্রতি তেমন কিছু। এই 16টা বছর আপনি নিজের কথাই বলে গেছেন, এবং আমাদের শফিকুল ভাই যেটা বলে গেছে, রাইট? সো, এবং বলছে বর্তমানে আর্মি পুলিশ ব্যবহার হয়েছে। আমি আর্মি পুলিশকে বিতর্ক করতে চাচ্ছি না, বাট এই আর্মি পুলিশকে বিতর্ক করার জন্যই তো এই আওয়ামী লীগ সরকারই ছিল একেবারে টপে গত 16 বছরে। তারাই তো ব্যবহার করে এই ক্ষমতাগুলোকে কক্ষিগত করে রাখছিল, বুঝছেন? তো তারপর আবার আপনি কিছু তথ্য দিলেন, 3000 লোক মারা গেছে এবং 60 রেপ হয়েছে। আমি জানি না এই তথ্য আপনি কোথার সঠিক।
আমি আজকের আলোচনা ছিল দেশ ভাবনা নিয়ে, যখন আপনি অন্য রাজনৈতিক দিকে গেছেন তো আমাদের রেসপন্স করতেই হবে, রাইট? তো আওয়ামী লীগের যে বর্তমান আওয়ামী লীগের যে অবস্থা, বুঝছেন, তো আওয়ামী লীগ নিজে যদি নাকে খত দিয়ে দুনিয়ার জনগণের কাছে আপনার ক্ষমা চায়, তাইলে হয়তো জনগণ দেখতে পারে যে আসলে একটা কথা সত্য, যে আওয়ামী লীগের দল হয়তো না থাকতে আওয়ামী লীগের ভোটার আছে দেশের ভিতরে, এটা সত্য বলছেন আপনি, এক্সকিউজ মি, যে ভোটার আছে, ভোটার তো থাকবে, ভোটার তো আর আপনি নিষিদ্ধ করতে পারেন, ভোটার তো আর বিনষ্ট করতে পারবেন না, রাইট? তাদের হয়তো উনি বলতেছিল যে তারা আর একটা গ্রুপিং কইরা হয়তো আর একটা কি দলের কোনো আবির্ভাব হবে কিনা, বা তারা অলরেডি ডিক্লেয়ার হয়েছে যে একটা আর একটা দল করবে, সেটা হলো তাদের মেকানিজম, বুঝছেন? নামে একটা গ্রুপ আসতেছে, যেটা 14 দল ছিল, ওখানে 14 দলের বেশিরভাগ লোকই ওখানে আছে। এনিওয়ে, আসলে আওয়ামী লীগের আমি আর এই আওয়ামী লীগের বিতর্কতে যাব না। আওয়ামী লীগ নিজেকে ধ্বংস করে গিয়েছে, কেউ করতে হয়নি এবং কেউ করার দরকার হয়নি, আর আমাদেরও কেউ কিছু করতে হবে না। বা এখন আমাদের দেশটাকে কিভাবে, যেটা বলছেন দেশের ভাবনা, দেশটাকে আমাদের কিভাবে সমৃদ্ধ, দেশের ভিতরে কিভাবে জুডিশিয়ারিকে আপনার সংস্কার করা যায়, দেশের পুলিশ বাহিনীকে সংস্কার করা যায়, আর্মিকে কিভাবে সংস্কার করা যায়, বাংলাদেশে কিভাবে ইন্ডাস্ট্রি করা যায়, এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে আমরা ভাবুন। এখন পুরনো ইতিহাসে না গিয়ে, আমরা ওই বিতর্কে না গিয়ে, এইভাবে কিভাবে দেশটাকে এক দুই ধাপ আমরা উপরে নিয়ে যেতে পারি, এই ভাবনা নিয়ে আমরা আলোচনা করি আজকে। আর আশা করি এইটাই এখানে আলোচনা। সংসার ভাইকে সুযোগ না দিয়ে আমি শুরু করে দিচ্ছি, সময়ের একটা ব্যাপার আছে। হ্যাঁ, ধন্যবাদ। আমি আসলে এই টিপু ভাইয়ের কথায়ও খুব ইমপ্রেসড, সৌরভ ভাইয়ের কথাও খুব, আমি দুজনের কথা কারো কথাই ফেলতে পারছি না। দেশের অবস্থাও ঠিক তাই। আপনি যখন আওয়ামী লীগ কথা বলবে, আওয়ামী লীগ যখন দেশের ইতিহাস নিয়ে অতীতেও কথা বলছে, ঠিক দেশের মানুষ এইভাবেই শোনে। আবার 5 আগস্টের পরে যখন সৌরভ ভাইয়ের মতো করে কথা বলে, এইটাও দেশের মানুষ ঠিক একইভাবে শোনে। কারণ এই দুইটাই বাস্তবতা। আওয়ামী লীগ এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে আওয়ামী লীগ, বঙ্গবন্ধু, তাদের যে ভূমিকা, আওয়ামী লীগ মানে তো আওয়ামী লীগ না, আওয়ামী লীগ মানে বাংলাদেশ, আওয়ামী লীগ মানেই বাংলাদেশের 7 কোটি মানুষ, আমরাই। কিন্তু আপনার পরবর্তী সময়ে বাংলাদেশের সময়ে আওয়ামী লীগের শাসনামল, তাদের যে শাসনামলের যে কর্মকাণ্ড, সেইগুলোতে দেশের মানুষ খুব একটা হ্যাপি না বিদায়েই তারা আপনার এই 5 আগস্টের মতো ঘটনা যেটা সৌরভ ভাই বলতেছেন। কিন্তু আজকে 5 আগস্টের যে তাৎপর্য, সেইখানে আমরা কি আবার কি বাংলাদেশ কি সেই 5 আগস্টের আগের অবস্থায় ফিরে যাবে কিনা, নাকি এই 5 আগস্ট আমাদেরকে নতুন একটা সূচনার ইঙ্গিত দেয়, একটা উদাহরণ তৈরি করে দেয়? কিন্তু এই ইঙ্গিত তো নাই। আপনি যে নির্বাচন, সেই নির্বাচন কি সুষ্ঠু হবে কিনা? আপনি বললেন যে আওয়ামী লীগ একটা দল, তার নেতৃত্ব এক জিনিস, কিন্তু আওয়ামী লীগ যখন আপনি বলবেন যে আওয়ামী লীগের ভোটার মানে কি? তারা এই দেশের মানুষ, এই দেশের নাগরিক, তারা এদেশের সাংবিধানিক তাদের একটা স্বীকৃতি আছে ভোট দেওয়ার, তারা আওয়ামী লীগ করে, তার যে আইডেন্টিটিটা, সে যে আওয়ামী লীগ করে, তার এই পরিচয়টাকে আপনি কি করবেন? আপনি কি ঢেকে রাখবেন? যে এই এত বড় একটা গ্যাপ কি আপনি ঢেকে রাখতে পারবেন? তাকে যদি আপনি নির্বাচন করতে না দেন, তাহলে কি এটা কি একটা ন্যায্য নিরপেক্ষ নির্বাচন হবে কিনা, এই প্রশ্নটা আসবে। এইগুলা করবে সবাই, এটা আওয়ামী লীগ করবে যে তা না, এটা অনেকেই করবে, আপনার দেশের বাইরে থেকে অনেকেই করবে। এগুলো নিশ্চিত করতে হবে। আর যদি আপনি তাকে আলাদা রাখেন, বাইরে রাখেন, নির্বাচনের বাইরে, সেটা কিভাবে রাখবেন? নির্দিষ্ট একটা পন্থা অবলম্বন করবেন, আপনাকে ন্যায় ভিত্তিক হতে হবে, যেটা শফিক ভাই বলছিলেন। দেশে আমরা আসলে একটা ন্যায় বিচারের একটা সংস্কৃতি গড়ে তুলতে চাই, এবং এটা আসলে সংস্কৃতি না, ন্যায় বিচার কোনোদিন আসলে সাংস্কৃতিক বিষয় না। এটা একটা সবার একটা। আমি কি একটু রেসপন্স করতে পারি? হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, আপনি অবশ্যই রেসপন্স করতে পারেন। ওকে, থ্যাংক ইউ। অনেকগুলো বিষয় চলে আসছে, তবে আমরা টিপু ভাই বলছিলেন যে আমরা আমাদের ডিরেকশনটা অন্যদিকে চলে যাচ্ছে কিনা, আমরা মোর ফোকাস দেশ ভাবনা থেকে আমরা যেটা আসলে অ্যাজ ইউজুয়াল হয় আর কি, আমরা বাঙালি একসাথে বসলে বিএনপি আওয়ামী লীগ চলে আসে। তবে আমি জাস্ট টিপু ভাইকে উইথ রেসপেক্ট কয়েকটা বিষয় আসলে আমি আগে বলছি, আমার জন্ম হচ্ছে 75, আমার জন্মের 15 দিন পরে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড ঘটে।
সো দিস ইজ আমরা আমাদের দেশে যতগুলোই হত্যাকাণ্ড হয়েছে শেখ মুজিব থেকে শুরু করে শেখ মুজিবুর রহমান অ্যান্ড আদার মোস্ট টু লিডার, আমরা কিন্তু এটা কল্পনা করি না আমাদের দেশটা অন্যরকম হতে পারতো, তাই না? তবে আমি যতটুকু বুঝি মানে স্বাধীনতার পরে আমরা স্বাধীনতার চোখে দেখি নাই, দাদা বাবাদের বই পড়ে আমরা স্বাধীনতা কীরকম ছিল, স্বাধীনতা যুদ্ধ কীরকম ছিল সেটা আমরা জানতে পারছি। কিন্তু একটা জিনিস কি আপনারা অবশ্যই এগ্রি হবেন যে আসলে বাঙালি যে অর্থে স্বাধীনতা অর্জন করছে, স্বাধীনতার পরে আমরা কি আসলে কি সেই লক্ষ্যমাত্র যে দলটা তখন ছিল, কিন্তু ব্লেমটা আওয়ামী লীগের কাছেই যায় কারণ সেই দল তখনই সেই রাষ্ট্র ফর্ম করছে, কিন্তু আসলে সেভাবে তো দেশটাকে ওভাবে করতে পারি। এরপরে আমরা অনেকগুলো বিষয় জানি, রক্ষী বাহিনী বলেন, দুর্ভিক্ষ বলেন, অনেকগুলো বাকশাল কায়েম করেন, মানে অনেকগুলো বিষয় চলে আসে, এগুলোতে তর্কতে যাব না আমি। কিন্তু সবচেয়ে মানে উইথ রেসপেক্ট বোথ অফ ইউ, লাইক আমরা কিছু ন্যারেটিভ আমাদের চেঞ্জ করতে হবে। 36 জুলাই বলেন আর 5ই আগস্ট বলেন, আমরা 54 ইয়ার্সে ব্যাকে গিয়ে এই চলতেই থাকবে। আপনি একটা বলবেন, সৌরভ ভাই একটা বলবেন, টিপু ভাই একটা বলবেন, কন্টিনিউ এটা অন অ্যান্ড অন হতেই থাকবে। আমাদের ন্যারেটিভটা হতে হবে এই যে আমরা এই যে ইলেকশনটা আমরা করতে যাচ্ছি বা মানে যাবে ফেব্রুয়ারিতে, এটা আমাদেরকে ফেয়ার অ্যান্ড ক্লিয়ার ইলেকশন করতে হবে। এটা হচ্ছে আমাদের এখন নাম্বার 1 ডিমান্ড। কারণ এটা যদি আপনি না করি আমরা দেশ, রোকন ভাই বলছে যে আমরা কি আবার ফেরত যাব কিনা, এটা কি আসলে ওয়াইজ হবে কিনা। আমি এজ এ বাঙালি হিসাবে বা আমার যে এই অনুযায়ী বা সৌরভ ভাই আপনারা বলেন, আসলে কি আমরা কেউ চাই কিনা সেটা আমার তো মনে হয় না। এখানে আমরা 5 জন আছি, কেউ বলবে যে আমি চাই আমরা আবার মানে আবার পিছিয়ে চলে যাই। আমরা পিছিয়ে বলতে আপনি কতটুকু পিছিয়ে যাবেন, যে গত 16 বছর পিছিয়ে যাবেন, না এর পরের আরও বিএনপির আমলের সেই 8 বছর যাবেন, না এরপরে আবার আওয়ামী লীগের 4-5 বছরে যাবেন? আপনি কত পিছিয়ে যাবেন? পিছিয়ে যাওয়ার তো আর সুযোগ নেই, কারণ প্রতিটা পিরিয়ডে কিন্তু কলঙ্কিত, প্রতিটা গভর্নমেন্টই কিন্তু কলঙ্কিত। যদি কলঙ্কিত না হয় তাহলে আমরা আজকে এই দেশ এসে এখানে কেন আমরা দুর্নীতিগ্রস্ত, আমরা এখনও যদি আমরা বার্থ সার্টিফিকেট আনতে গেলে আমাকে 200 টাকা ঘুষ দিয়ে আমাকে প্রথমে এটা করতে হয় কেন? তো আমি ধন্যবাদ। আসলে আমাদের সবারই উদ্দেশ্য একটি, আসলে আমরা চাচ্ছি একটি গণতন্ত্র পরিবেশ যেখানে সবাই আসলে কথা বলার অধিকার রাখে। টিপু ভাই রেসপন্স করুন। আমি একটু জাস্ট সংযোগ করতে চাই। প্রথমত ডিউ টু রেসপেক্ট, সৌরভ ভাই আমাকে বললেন যে এটা আপনি স্বীকার করে নেন জিয়া রহমান স্বাধীনতার ঘোষক। আসলে এই জিনিসটা আমি বুঝি না কেন আমরা এই জিনিসটাকে বারবার এস্টাবলিশ করতে চাই। আমরা যদি ইংরেজির বঙ্গানুবাদ করি, যে আমরা কথা রেকর্ড করা আছে, অন বিহাফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিব, আই ডিক্লেয়ার। এটা অনুবাদ যখন করি আমরা, অনুবাদ তো চেঞ্জ হতে পারে না ভাই। কিন্তু ভাই সরি, উনি তো এটা জিয়া রহমানের জেনারেসিটি বলেন, এটা আমি কিন্তু একবারে বিরুদ্ধে বলি নাই। না আমরাও বলছি জিয়া রহমান যে কাজ করেছেন এজ সেক্টর কমান্ডার উনি ছিলেন, তখন তিনি তার দায়িত্ব পালন করেছেন রাষ্ট্রের প্রতি, এবং অবশ্যই তিনি অনুগত ছিলেন রাষ্ট্রের যতগুলো নির্দেশ ছিল, অসাধারণভাবে তিনি কাজ করেছেন, সেখানে আমাদের কোনো বিতর্ক নাই। সেখানে না উনি আমাকে না শেষ করি উনি আমাকে বলেছে আপনি স্বীকার করেন জিয়া রহমান স্বাধীনতার ঘোষক। এটা স্বীকার করতে হবে, এটা না প্রশ্ন হচ্ছে এটা আমি তো করি না, আপনি কি করবেন? কারণ আরে ভাই প্রশ্ন শেখ হচ্ছে মুজিব সাহেবকে যখন তাজউদ্দিন সাহেব বলল আপনি ডিক্লেয়ার করে যান, আপনি রেকর্ড করে যান, উনি করতে চান নাই। কে বলে আপনাদের এই কথাগুলো? কে বলে? আপনারা বলেন। তাজউদ্দিন হচ্ছে যে ওনার সবচেয়ে ক্লোজ, ওনার বইতে সেটা স্পষ্ট করে লেখা আছে। ওনার বাকি কথাগুলো বলেন না আপনারা। এবং উনি নিজেই শুনেন, তখনকার আর্মি অফিসারকে কল দিয়ে বললো যে আমাকে গ্রেফতার করে নিয়ে যাও, কারণ সে নিজেই গ্রেফতার হয়েছে। সেটাকে আপনি অস্বীকার করতে পারবেন? আপনারা যে কথাগুলি বলেন না, এই যে মাঝখান থেকে মাছের টুকরো টুকরো কথা বলেন, আওয়ামী লীগ কখনো চায়নি যে একটা গেরিলা যুদ্ধ হোক। এবং তাজউদ্দিনের কথা বলতেছেন, ব্যারিস্টার আমিরুল ইসলাম, আমি তার সাক্ষাৎকার আমি নিজে নিয়েছি, জাতি মিডিয়াতে আমিরুল ইসলাম বলেছেন তখন আই এম দ্য লাস্ট পার্সন, যে তাজউদ্দিন এবং আমি ব্যারিস্টার আমিরুল ইসলাম আমরা যখন যাই তিনি বলেন তোমরা চলে যাও, এবং আমি জানি যে আমি যদি আত্মগোপনে চলে যাই তারা ম্যাসাকার করে ফেলবে, এবং আমি চাই না যে আমরা একটা গেরিলা যুদ্ধ করে আলাদা করি। আমি 7ই মার্চ আমি তো বলে দিয়েছি এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এর মধ্যে বলার কিছু থাকতে পারে না। যখন তারা যায় এবং তাজউদ্দিন আমি যখন ইন্ডিয়াতে যায়, প্রথম যখন বর্ডারে যায় তাকে বলা হয় আপনি অস্ত্র, আমরা অস্ত্র, বলছে নো, আমি এসেছি বাংলাদেশের স্বীকৃতির জন্য, এবং বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার জন্য ঘোষণা করে যা যা সহযোগিতা করতে হবে তাই করতে হবে। আমরা এই ঘোষণা এগুলো নিয়ে খামাখা টাইম নষ্ট করি, যেটা হচ্ছে এগুলো আমার ওয়েস্টিং অফ টাইম। ইতিহাস যদি আমি জানি এবং যদি অনুবাদ যদি জানি, আপনি কেউ ইনসিস্ট করতে পারেন না যেটা আপনি ইতিহাস তার নিজের পথে চলবে, আপনি স্বীকার করেন বা না করেন। ম্যাসাকারের কথা বলছেন যে শেখ মুজিব, ম্যাসাকার তো ঠিকই হয়েছে। আপনি আওয়ামী লীগ যে হাজার হাজার ইয়াতে যে ওদেরকে যে মারলো,
কাদেরকে? এই যে পাকিস্তানি বিহারিদেরকে মারলো, কেন মারলো? ওটা যদি না মারতো 25শে মার্চ হতো না। কে বললো আপনাকে এই কথা? 25শে মার্চ হতো না। 25শে মার্চ হওয়ার আগে আমি বলি তো, এই যে আমাদের এই জিনিসগুলো আপনারা মায়া কান্নাগুলো স্বীকার বন্ধ করবেন করতে হবে। না, আপনারা আপনি স্বীকার বিহারে করবেন না। প্রায় 450 লোককে ট্রেনে করে নিয়ে বিহারে ধরা মানে কচু কাটা করলো সবাইকে, সেগুলো আমরা কেউ দেখি না। এখনো আমাদের বিহারিদের মায়া কান্না। বিহারিদের আমার যেটা প্রশ্ন শুনেন, একটা মায়া জাতির কান্না মধ্যে হচ্ছে থেকে মানুষ হিসেবে। না মায়া মানুষ না। কারণ 25শে মার্চ হতো না আপনি যদি ওই শেখ মুজিবের সেই দূরদর্শীদের থাকতো। কে বললো? দূরদর্শীদের প্রকাশ করতে পারে নাই বিধায় আমরা এগুলো যেগুলো আপনারা, আমি তর্কে যেতে চাই না। আপনারা যখন না না তর্ক না ভাই, এই কথাগুলো আমাদের স্বীকার করতে হবে। ওই ইতিহাসে না গিয়ে এই গত 16 বছরে আপনারা কি কি কুকর্ম করেছেন, কি কি কুকর্ম করেছেন দেশের সেই তালিকাটা আপনি দিতে পারবেন? হ্যাঁ, সেই তালিকাটা আপনি এখন দিতে পারবেন? সেইগুলো নিয়ে আসেন না, সেই তালিকাটা এখন দিতে পারবেন? Please. গত 54 বছরে ইন্ডিয়া কয়বার বাংলাদেশ আক্রমণ করলো? ইন্ডিয়া শেষ করি, একটা জবাব দেন আমারে। হ্যাঁ। উত্তর দিতে পারবেন না। প্রতিদিন কেন করবে? না, হ্যাঁ, কেন? কোথায়? না আমি যে আপনি বললেন যে ইন্ডিয়া নিয়ে গেল। আপনি যদি আমার কথা শুনতে আমাকে দেন, দেখেন তো বাংলাদেশের কোন ইন্ডিয়া- জায়গায় ইন্ডিয়া আক্রমণ করলো? ইন্ডিয়া আচ্ছা, মানুষের বর্ডারে মারতেছে। এটা আক্রমণ না। কোথায় বর্ডারে আমাদের মারতেছে? talk show- আমাদের আলাপ থেকে চমৎকার হয়েছে, ধন্যবাদ। কিন্তু আমরা যেটা এই না, মুহূর্তে আমার ওই জায়গায় যে বাংলাদেশের কথাগুলো- মানুষকে যেই তথ্যটা দেবো সেটা না, হলো না, আমরা একে অপরকে কথা বলার 75 সুযোগ তো দিই। বঙ্গবন্ধু মেনে ফেললেন। অবশ্যই। 75 থেকে শুরু করে 96 90 পর্যন্ত রাষ্ট্রক্ষমতা আওয়ামী লীগ ছিল না। কি স্বর্গ বানালেন আপনারা দেশটাকে? টিপু আপনারা ভাই, যে অভিযোগ agree. করতেছেন না 90 পর্যন্ত, এই 75 থেকে 90 পর্যন্ত দেশটা আপনারা কোন গণতন্ত্রের সঙ্গে আমার সংজ্ঞায়িত করবেন? কোন বেশ থেকে রাখছেন আপনারা বাংলাদেশের? যে আপনারা কথাগুলো বলতেছেন এখন আয়নার দিকে তাকালে চেহারাটা পরিষ্কার হয়ে তাকায়। আমরা তো বুঝতে পারি আপনি রাজাকার বলতে বলতেছেন, আপনার মা বোনকে রেপ করছে, আপনি বলছেন আপনি তাদেরকে ভুলে যান। না, আমি একটু আরে ভাই, মাঝখান থেকে টিপু কোন ভাই- জায়গায় আছেন আপনি? আমরা কিভাবে সবার আপনি কাছ সম্পর্ক থেকে করেন? আমরা লাস্টে না, না, আমি তখন কথাটা লাস্ট টিপু ভাইয়ের সাথে আমি রাজাকারের বিষয়টা আমি এটা আপনারা কেন বলেন বারবার? শেখ মুজিব সাহেব যে রাজাকারের যে তালিকা করছিল, জি। তার মধ্যে সংখ্যাটা কি আপনার জানা আছে? জানা আছে। ওখানে আওয়ামী লীগের জানা আছে। কয়জন ছিল আর জামাতের কয়জন জানা আছে, ছিল? জানা আছে। বলেন। আমি জানি বলেন। আপনার এই কথাটা বলেন। শেষ করুন। বলেন না। ওনার প্রশ্ন জবাবটা আমি দিচ্ছি। টিপু ভাই, হ্যাঁ, আপনাদের এই আমি 16 বলি, বছরের- আচ্ছা, বাংলাদেশ কোলাবরেটরি স্পেশাল ট্রাইব্যুনালে হ্যাঁ। যে তখন যে দালাল আইনে যারা ছিল, জি। বঙ্গবন্ধু সব রাজাকারকে ক্ষমা করে নাই, বলেছিল যারা না, ক্ষমার কথা শেষ আসতেছে করি। না, কোয়ান্টিটিটা বলেন। কোয়ান্টিটিটা বলে দিচ্ছি হ্যাঁ, আমি, এই যে কোয়ান্টিটিটা দেখেন, বলেন। কোয়ান্টিটি আমি বলে তারপরে দিচ্ছি। আপনারা তো ক্ষমা করছে কি 11,000 রাজাকার তখন জেলে ছিল। হ্যাঁ। 715 জনের বিরুদ্ধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত 415 জন। হ্যাঁ। বাকি 11,000 বিচারাধীন ছিল। বঙ্গবন্ধু হত্যার পর সবাই জামায়াত ধরে ছেড়ে হ্যাঁ। দেওয়া হয়। এই যে আর বাকি যে 18,000 ছিল সারা দেশের মধ্যে, 30,000 রাজাকারের মধ্যে, হ্যাঁ। বাকি 18,000 ছিল বলছে এদের এই জামাতের কয়জন ছিল? ওই নামগুলো একটু বলবেন কি না? তাদেরকে? এই 18,000-এর মধ্যে যেগুলো রেখে দিয়েছে এটা জামাতের কয়জন আচ্ছা, ছিল? শেষ করি আমি। না, ছোট ছোট প্রশ্ন করে আপনি বলে যান। দিচ্ছি আমি। বলেন। বলে দিচ্ছি, ইসলামী ছাত্র সংঘ, হ্যাঁ, হিসেবে 700 আল বদর বাহিনী, আমরা যাদেরকে মানে ছবি টবি দেখছি, যাদের পাকিস্তানি জাহালদের সাথে যারা গ্রাম বাংলা চিনেছে, ইসলামী ছাত্র সংঘ, আমি জানি না জামাতের কি ছিল তখন, আর এখন আপনি অস্বীকার না, করবেন আপনি কিভাবে? না, স্বীকার যেটা না, আপনারা আপনি বললেন। নাম বলেন। আমার প্রশ্ন হচ্ছে আপনার এই সত্য ইতিহাস স্বীকার করতে অস্বীকারটা কি রে ভাই? মানে আপনার সমস্যাটা কোন জায়গায়? পাকিস্তান থেকে যারা নিল গ্রামে গঞ্জে, এখন তো রাজাকারদের হাজার হাজার ছবি আছে, মুক্তিযোদ্ধারা ধরে মারতেছে, বেদে পিটাইতেছে রাজাকার, আপনারা তাদের পক্ষে সাফাই কেন কাটছেন? এই সত্যটা স্বীকার করতে হবে যে কিছু বাংলাদেশি, সে যে দলেরই হোক না কেন, দেশের বিরুদ্ধে গিয়ে, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে গিয়ে পাকিস্তানদের সহযোগিতা করছে। যতদিন পর্যন্ত এই সত্য স্বীকার করবেন না, এই দেশ অভিশাপ মুক্ত হবে না। না, এটা কারণ ওই অনেক- রাজাকারের লিস্টে স্বীকার করতেই হবে। আমরা রাজাকারের last- লিস্টে 80% তো আওয়ামী লীগেরই ছিল। সেই 30,000 ওটা আপনি লিস্ট, বলেন, ওটা বলেন। আমি কি বলেছি একটা আপনি কি কথা? ওই বিতর্কে আমি তো যাইতে বলি রে চান? ভাই, আমি তো আমাদের টিপু ভাই, আমাদের সৌরভ ভাই এবং শফিকুল ভাই, সবাইকে অজস্র ধন্যবাদ। আমরা লাস্টে আমরা ব্রিফ কোশ্চেন না, না, সবার কাছ থেকে আমরা কারণ 1 মিনিট নাম্বারটা সামারাইজ তো নেব। আপনি স্বীকার করেন না কেন? একটু রেসপন্স ওখানে করবে তো আমাদের রক্ষণ ভাই, একটু যাদেরকে response আপনার করুন। ফাঁসি দিয়ে মেরে ফেললেন জামাতের, আমি যদিও জামাতের রিপ্রেজেন্ট করি না, কিন্তু অ্যাজ এ হিউম্যান ওই যাদেরকে আপনার মারলেন রাজাকারী বলে, ওদের নাম কি ওই 38,000-এর ভিতরে ছিল কিনা? কাদের? এই যাদেরকে যে মতিউর রহমান নিজামী, যাদেরকে আপনারা এটা মারলেন, 38,000 না, এই যে 700 ওখানে ছিল কিনা? 752 জন যে রাজাকার ছিল? ওই তালিকার মধ্যে ছিল। আলী হাসান মুজাহিদের নাম আমি ছিল? আপনাকে চ্যালেঞ্জ করতেছি, আমি আপনাকে চ্যালেঞ্জ করতেছি। পিছনের ইতিহাস বইলে আপনি 16 আপনি পারবেন না ওখানে বছরের দেখাইতে। এটাকে আর মিটাতে আপনি দেখাতে পারবেন না। পারবেন না। So, যার কারণে এটা হচ্ছে যে আমাদের- এটা আপনার এগুলো থেকে উঠে আসতে হবে। আমার কথা হচ্ছে যে এগুলো আচ্ছা, থেকে আমরা উঠে আমরা আসতে এটা হবে। সামারাইজ আবার সবার কাছে রেসপন্স জি, নেব, জি, কিন্তু জি। আমরা না, লাস্টে আমরা উঠে আসতে হবে। একটা ব্রিফ নোশন নিচ্ছি আমরা। ইতিহাসটা আপনি বিকৃত করলে কোনো আলোচনা যাবে না। ওইটা সত্যটা সত্য আপনাকে বলতে হবে। টিপু ভাইকে আমরা আপনি
আবার এত যাবো। বছর পরে এসে আপনি বলবেন যে রাজাকার বলে কোনো বস্তুই ছিল না। না 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 আমি ভুলে গেছি আমার মা বোনদের রাজাকার যারা ছিল, রেপ করছে, আসসালামু কিন্তু আলাইকুম। রাজাকার আরে, ছিল, কিন্তু রাজাকারটা আফগানিস্তান। কোথায় ছিল? আমরা কারা আবার ছিল? আলোচনা আসবো টিউ ভাই, আমরা ওখানে ব্যাকে কারণ আমরা রাজাকারের বিচার চাই, কিন্তু আমরা রাজাকারের বিচার দিয়ে সব মানুষদেরকে মারাটা ঠিক হয় না। জি না রাজাকার রকম ভাই রেসপন্স আছে। ইতিহাস অবশ্যই এটাকে আপনার বিকৃত করা যাবে না, কিন্তু সমস্যা হচ্ছে যে ইতিহাসের নামে আমাদের ইতিহাসে কিছু নেগেটিভ ঢুকে, আবার ইদানিং আর একটা সংস্কৃতি দেখছি যে আপনার ইতিহাসকে নেগেটিভ বলেই আপনার প্রচার করারও একটা প্রবণতা শুরু হয়েছে ৫ আগস্টের পরে। এগুলো একটা বিশাল প্রশ্ন, এই প্রশ্নগুলো আমাদের উঠে আসবে, এগুলো নিয়ে আমরা পরবর্তী কোনো একটা অনুষ্ঠানে আলোচনা করব। আমি আসলে যে জিনিসটা বলতে চাই আজকে শেষ বেলায়, সেটা হচ্ছে আমাদের গণতন্ত্র। আমাদের গণতন্ত্র যদি আমাদের রাজনৈতিক দলগুলার আসলে এই আদর্শিক এবং জ্ঞান নির্ভর না হয়, তাহলে আর এটা যদি শক্তি নির্ভর হয়ে যায়, তাহলে বারবার কিন্তু আপনার এই 5 আগস্ট আসবে। অফকোর্স এটাকে ঠেকাতে পারবেন। এটা যত বড় শক্তি অর্জন করুক কেউ, আপনি আমাদের ইনসাফ প্রতিষ্ঠা করতে বারবার হবে। 5 আগস্ট আসবে এবং বারবার বাংলাদেশ অনিশ্চিত হয়ে যাবে। Right, right. সো আমাদের এই নিশ্চয়তা বিধান করতে গেলে অবশ্যই আমাদের রাজনৈতিক দলগুলোকে আপনার আদর্শিক এবং জ্ঞান নির্ভর রাজনীতি করতে হবে, এবং যেটা হচ্ছে যে এই জনগণকে সম্পৃক্ত করে জনগণের ভাবনাটা যেন আমাদের নেতাদের মাথায় আসে, তাদের ভাবনাটা যেন জনগণের মাথায়, দেশের মাথা বোঝা হয়ে না যায়, এই বিষয়গুলো আসলে যেন মাথায় থাকে সবার। আমাদের শেষ সময়, আমাদের আমি সময় খালি কুইক একটু রেসপন্স করি আমার কথা। এই যে গণতন্ত্রের কথা আপনি বলছেন না, 5ই আগস্ট যাতে রিপিট না হয় এটা সবাই চায়, বিএনপিও চায়, আমার অন্য দলগুলো চায়। বিএনপি গত 16টা বছর এইটা নিয়ে যুদ্ধ করছে, বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী জেলে মারা গেছে, অনেক ব্যাপারে অনেক কিছু নেতাকর্মী হারাইছে। এই ফেয়ার ইলেকশনের জন্য আমি যতটুকু এইখানকার আমেরিকার ওই দিকে না গিয়ে, আমি ডিসিতে রাসেল বিল্ডিং, ক্যানন বিল্ডিংয়ে বলেন, রিবন বিল্ডিং, সব জায়গায় আমি গেছি যে আমরা গণতন্ত্রটাকে ফিরে কিভাবে আনা যায়। ওকে, এখন এই গণতন্ত্রটা ফিরে আনতে হইলে একটা ইলেকশনের দরকার। আর এই ইলেকশন, যে ফেয়ার ইলেকশনের কথা উনি বললেন, যে ভাই ফেয়ার ইলেকশন, আমার মনে হয় বাংলাদেশে যে এখন যে সরকার যারা আছে তাদের যদি সৎ উদ্দেশ্য থাকে, তারা ফেয়ার ইলেকশন একটা কন্ডাক্ট করতে পারে, এটা অসম্ভব কিছু না, এটা আমি মনে করি। আপনি একটা কুইক একটা জিনিস বলতেছিলেন এর আগে, আমি ভুলে গেছি জিনিসটা, সেটা আপনি বলছিলেন যে ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নাই, বিএনপির লোকজনে বলে। দেখেন বিএনপি একটা বিশাল দল, এটা আপনি কার থেকে কোত্থেকে শুনছেন আমরা জানি না, প্রোপাগান্ডা কিন্তু প্রচুর হচ্ছে। আমি বলি না শুধু যে একটা এক দলই হচ্ছে না, লাইভেই বলতেছে। এখন তাহলে এটাই লাইভে সমস্যা। বলছে, Unpredictable কিছু নেই আমাদের। এটা আসলে উনি যে বলছে তা না, আমরা কিন্তু জামাত ইসলামের অনেকে থ্রেট দিচ্ছে, আমরা শুনতেছি। না, ভোট দিলে জামাতের- কেটে ফেলবে, আমি শাহজাহান চৌধুরী। এবং জামাত, আমি তো অনেস্টলি জামাতের টিকিট বিক্রি হ্যাঁ জামাতের যে দলটার ফিলোসফিটাও আমি একটু অনেক সময় কনফিউজ হয়ে যাই, কারণ আমি রেসপেক্ট করি, উইথ রেসপেক্ট জামাতের একটা দল নিয়ে, কিন্তু এখন আবার শুনি যে আবার কোন নন্দীকে নমিয়েছেন যে হিন্দু একজন, রাইট? তো তাহলে জামাত কি ইসলামিক একটা দল না জেনারেল একটা দল? আই এম নট শিওর, আমি নিজেও কনফিউজ হয়ে যাই। এই জায়গায় আপনি বলবেন যে জামাত হিন্দুকে দিয়ে পারে, তো আর হিন্দু হলে জামাত ইসলাম করা যাবে না, সেটা বাংলাদেশে না, আমি জানি না, আমি বলতেছি না করা যাবে না, ওটা কিনা। না, তবে জামাত ইসলাম তো কৃতজ্ঞ থাকা উচিত, আমি বিশ্বাস করি বিএনপির প্রতি, কারণ বাংলাদেশে জামাত ইসলামের প্রতিষ্ঠানে বিএনপির কিন্তু অবদান আছে। জিয়া রহমান সাহেব যাদেরকে সুযোগ না দিত, গোলাম তারা বাংলাদেশে আসতে পারতো না, আজকে রাজনীতি করতে পারতো না। উনি আরেকটা জিনিস বলছেন, কৃতজ্ঞ থাকা উচিত। আপনার ওই কথাটা আচ্ছা, আমাদের সময় খুবই সংক্ষিপ্ত, আমরা আবার আমাদের শেষ, আমাদের 1 মিনিট রেসপন্স করে আবার ঘুরে আসবো। শুধু আপনি যদি 30 সেকেন্ড শেষ করে দেন, তারপরে আসলে আজকে আমরা এই আলোচনাটা আসলে শেষ করতে চাচ্ছি। 30 সেকেন্ড করে রেসপন্স যদি করতেন আপনারা। আপনি করতে পারেন 30 সেকেন্ড। না, আসলে আমরা তর্ক বললাম তো, মানে আমরা যদি কথা বলি এই দুটো পার্টি নিয়ে, কিন্তু আমরা হাজার হাজার সমস্যা। সো আমরা যে উদ্দেশ্যে আজকে বাংলা যে প্রেসের যে আমরা যে উদ্দেশ্য নিয়ে দেশ ভাবনা, এটাই আসলে আমরা শেষে কিন্তু একটা কথাই, দেশ হচ্ছে আগে। তবে কয়েকটা কথা হচ্ছে যে আমরা কি চাই, এইগুলো কথা বললাম আজকে। আমরা অবশ্যই, আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা এখন, আপনি যদি সমাজে যদি দুর্নীতি বন্ধ করতে না পারেন, আপনি যতই ভালো হন, কিন্তু আপনার পাশে যদি দুর্নীতি থাকে, আপনি একা বন্ধ করতে পারবেন না। সেই জন্য আমাদের এমন একটা গভর্নমেন্ট থাকতে হবে যারা দুর্নীতি বন্ধ করতে পারে, সেটা যেই হোক, সেটা আপনারা ডিসাইড করবেন কী করবে। আরেকটা হচ্ছে ধর্মীয় স্বাধীনতা। বাংলাদেশে জামাত ইসলাম ধর্মীয় দল, সেই জন্য সে হিন্দুকে দিতে পারবে না, ব্যাপারটা এরকম না। সেটা হচ্ছে যে ওদের রাজনৈতিক সিদ্ধান্ত, যেটা আমি এটা জাজ করার কিছু না। তবে আমি মনে করি জামাত ইসলাম কেন,
বাংলাদেশের জাতীয়তাবাদী দল বা আওয়ামী লীগ যারাই এখানে বাংলাদেশি নাগরিক, তার ইলেকশন করার অধিকার আছে। টিপু ভাই সেটাই আমি মনে এটা করি। ভালো কথা বলছেন উনি, ওনার আমি জবাব পেয়ে গেছি যে বাংলাদেশের নাগরিক ওনার ইলেকশন করার অধিকার আছে, আবার বাংলাদেশের নাগরিক হলে তার শাস্তিরও বিধান আছে। হ্যাঁ, আপনি যদি অন্যায় করেন আইন হাতে তুলে দেওয়ার ক্ষমতা কারো নাই। কারো নাই। এই তিনটা শেষ করতে চাই 30 সেকেন্ড, যেটা আমি বলবো জি, জি। তর্ক আমরা অনেক করতে পারি। সত্যকে সত্য আমি আপনি না বললে কি, সত্য নিজেই নিজেকে সত্য বলবে, এবং সত্যকে মিথ্যা বলার অধিকার পৃথিবীর কাউর নাই, এবং কেউ চাইলে সেটা পারে, এটা আল্লাহরই বিধান। বলে দিচ্ছে আল্লাহ, সাদা সাদা কালো কালো। কিন্তু আজকে যেটা আমি বলবো, বাংলাদেশে যদি আপনি, যেটা আমি বলে একটু আগে বললেন যে আক্রোশ, যেটা যার ওয়াইফকে রেপ করা হয়, যার বোনকে বাইকে মারা হয় প্রকাশ্যে, তাদের কিন্তু একটা ক্ষোভ আছে। কেউ যদি আওয়ামী লীগ যদি বিএনপির কাউকে মারে, তারও একটা ক্ষোভ আছে। শেখ হাসিনা বা শেখ হাসিনার বাপের ক্ষমতা নেই, ওই লোকের ক্ষোভ। আমার সামনে আমার ভাইকে যদি কেউ গুলি করে মারে, আমার বোনকে যদি কেউ রেপ করে, আমার শেখ মুজিবের আওয়ামী লীগের ধন্যবাদ টিপু ভাইকে। তার প্রতিশোধ তারা নিবে। সেখানে আইন, এই জায়গায় আইনটা নেই, এই জায়গায় যে অবস্থা। আমি আপনাদের সবার কাছে রিকোয়েস্ট রাখবো, সেটা হচ্ছে যে আমরা তো প্রবাসে থেকে থাকি, আমরা আসলে আমেরিকান বাংলাদেশি কমিউনিটি। সো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আমরাও যারা দলকে সমর্থন করি, অন্ধের মতো যেন দল দাসত্ব না করি। হ্যাঁ, আমরা যেন এই আলোচনাগুলোর মধ্য দিয়ে দলের কাছে, নেতৃত্বের কাছে গুরুতর কিছু প্রশ্ন তুলতে পারি, যে প্রশ্নটা আমার দেশের কেউ তোলে না। আচ্ছা, সবাইকে অজস্র ধন্যবাদ আজকে আলোচনা, আপনি আলাপচারিত অনুষ্ঠান এবং দেশ ভাবনায় আপনাদের স্বপ্নগুলোকে আমাদের কাছে ব্যাখ্যা করার জন্য। আসলে আমরা ইতিহাসকে কখনো ভুলে থাকতে পারি না, আমাদের বাংলাদেশকে। যেই দলই হোক না কেন, আমাদের টিপু ভাই বলেছেন 16 বছর আওয়ামী লীগ যে অন্যায় করেছেন, যে ব্যক্তিগুলো অন্যায় করেছে তাদের শাস্তি হোক, একটি দলের নয়। আমাদের শফিক ভাই আমাদেরকে স্পষ্ট করে দিয়েছেন যে আমরা রাজনৈতিক শিষ্টাচার কেমন হওয়া দরকার, একে অপরকে সম্মান করা দরকার। আমাদের সৌরভ ভাই দেখিয়ে দিয়েছেন যে আমরা আসলে বিএনপির বড় দল হলেও অন্য দলকে আমাদের সম্মান করা উচিত। সুতরাং, এবং আমাদের আজকের এই ফাউন্ডার এবং প্রেসিডেন্ট বুস্টন বাংলা, তিনিও জানিয়েছেন একটি স্বপ্নের কথা, আসুন আমরা বাঙালি হই, আমরা দেশকে ভালোবাসি, স্বাধীনতাকে সম্মান করি। দেশের জন্য যে যতটুকু করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, যে যতটুকু করেছে আমরা স্বীকার করি, কারণ আমরা বাঙালি, আমরা কখনো স্বাধীনতাকে ভুলে থাকতে পারি না। সবাইকে অজস্র ধন্যবাদ জ্ঞাপন করে আজকের অনুষ্ঠান শেষ করছি। চোখ রাখবেন boostonbangla.usa, এবং আমরা নিয়মিত আমাদের প্রবাসীদের স্বপ্ন, চেতনা এবং স্বাধীনতার অনুপ্রেরণার একটি প্রতিফলন নিয়ে আমরা আবারও হাজির হব আপনাদের সামনে। ভালো থাকেন, সুস্থ থাকবেন। যে মাটি